আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে একটা সরকারের পতন ঘটে, স্বৈরাচারী সরকারের পতন ঘটেছি বলি আমরা। এই যে আচরণটা, এই যে ব্যাখ্যাবিহীন আচরণ, এই আচরণটাকে আপনি কি বলবেন? এটা কি ডেমোক্রেটিক আচরণ? কেউ বলবে? আমার এই জীবনে আমি সাংবাদিকতা করি ভাই 35 বছর, 35 বছর আমি সক্রিয় সাংবাদিকতা করি। মানে এর মধ্যে আমি সাংবাদিকতা ছেড়ে অন্য কোনো পেশায় একদিনের জন্য যাইনি। এই সময় আমি কখনো শুনিনি যে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করতে হয়েছে। আমি কখনো শুনিনি। এরশাদ আমলেও শুনিনি। এরশাদকে আমরা স্বৈরাচারের প্রথম প্রতীক হিসেবে ধরি। তারপরে অনেক স্বৈরাচার পেয়েছি, তার চেয়ে বড় স্বৈরাচার পেয়েছি। আমরা ধরে নিচ্ছি উনি প্রথম প্রতীক উনি আমাদের জন্য। তার আমলেও শুনিনি যে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করতে হয়েছে। এই কার্ড নিয়েও কেউ ওখানে ঢুকতে পারবে না। আচ্ছা, অ্যাক্রিডিটেশন কার্ডটা কেন? সংবাদ সংগ্রহের জন্য। তো দুদিন আগে ওখানে আগুন ধরেছে, ওখানে কোনো সংবাদ নেই, কোন সংবাদ নেই ওখানে। ওই সংবাদ জানার কোনো আগ্রহ এই দেশের মানুষের নেই। এই দেশের মানুষ কারা? ওই বিল্ডিংটা যার টাকায় তৈরি হয়েছে তাদের, ওই বিল্ডিং এ যাদের বসতো তাদের, যারা বেতন দেয় তাদের। এবং এই আদেশ যিনি দিয়েছেন তার বেতনটা কিন্তু দেশের মানুষ দেয়। এদেশের মানুষ জানতে চাইতে পারে না যে এই আগুনের ব্যাপারে ওরা যা বলছে তার বাইরে একজন সাংবাদিক কি দেখছে, মানুষের জানার আগ্রহ থাকতে পারে না। মানুষ জানতে চাইতে পারে না যে এই লোকটা কেন এই আদেশ দিল, সেই ব্যাখ্যাটা জানতে চায় না, পারে যাইতে পারে না। খুদাবক্স চৌধুরীর স্বাক্ষরিত একটা স্বাক্ষর দেওয়া হয়েছে। এই অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা উনি কে? ওনার সে এখতিয়ার আছে? আর তো এখতিয়ারই নাই। একটু যোগ করি, আবার বলা হচ্ছে যে নতুন করে আবেদন করতে হবে। হ্যাঁ, এটা যে বলা হচ্ছে যোগ করি, আমি একটু এটা একটু জানতে চাই যে জানতে পারছি যে নতুন করে আবার দেশি বিদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য আবার আবেদন করতে হবে। তার মানে কি, মানে যারা বাতিল হলো একবারই বাতিল হয়ে গেল, আবার নতুন করে করা হবে? বিষয়টা কি একটু স্পষ্ট হয় আপনার কাছে? ভাই, ওনারা যে কি বুঝেন এটা ওনারাই বুঝেন। এর কোনো ব্যাখ্যা, কোনো যুক্তি নাই, জাস্ট নাই। এবং ওনারা প্রমাণ করেছেন যে এই দেশের মাটির সমস্যা, বুঝছেন? আসলে আমার মনে হয় এটা মাটিরই সমস্যা। এই মাটিতে যারা ক্ষমতায় যায় তারাই স্বৈরাচার হয়ে যায়। এবং এই সরকারের এই সংক্রান্তে, আগুন সংক্রান্ত যে কটা সিদ্ধান্ত এই সরকার নিয়েছে, আমি সবগুলি সিদ্ধান্তকে স্বৈরাচারী সিদ্ধান্ত বলি, সবগুলিকে। কেন? কোনো ব্যাখ্যা নেই, কোনো ব্যাখ্যা দিচ্ছে না তারা। তারা মনে করে আমি ক্ষমতায় আসছি, আমি উপদেষ্টা হয়েছি, আমার আর কোনো নাই, শেষ নাই। প্রত্যেকটা স্বৈরাচার শাসক এটাই মনে করে, এই যে আমি আসছি আমার কোনো শেষ নাই। এরাও তাই মনে করে আমার কোনো শেষ নাই। আরে ভাই, তোমরা যেটা দানে পাইছো, লটারিতে পাইছো, এটা খেয়াল আছে একবার? এটা একবার খেয়াল আছে? লটারিতে পাওয়া ক্ষমতা, লটারিতে পাওয়া চেয়ার খুব নরম লাগে, আর এই শীতকালে তো উষ্ণও লাগে। এই উষ্ণতায় বৈশা মানুষের কথা ভুলে যায়। পারেন নাই আপনারা, বেসিক্যালি পারেন নাই। আগুনটা জ্বললো কেন আপনারা বলে আপনি আমার বুঝান। আপনাদের আমলে আগুনটা জ্বললো, আর করার মতো আগুন ধরে নাই। আপনি বলবেন ওরা সত্যতা করে করছে। হ্যাঁ করছে, ধরে নিলাম হাইপোথেটিক্যালি ধরলাম আপনার শত্রুরা এই কাজটা করছে। শত্রুরা এখানে ঢুকলো কি হবে? তার মানে আপনাদের গাফলতি ছিল, অথবা আপনাদের মধ্যে শত্রুরা আছে। দুইটাই তো আপনার ব্যর্থতা। নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এখন তাই নারে করতেছেন। তুমি আসতে পারবা না, তুমি বসতে পারবা না, তুমি একটু সরকারের উপদেষ্টারা যাদের কথা বলছেন আওয়ামী লীগের দিকে আঙ্গুল তুলছে, যেটি তাদের কাজ, তাদের দুর্নীতি অপকর্মের লুটপাটের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য এই অগ্নিকাণ্ডের ঘটনা ফাইল পুড়িয়ে দেওয়ার চেষ্টা। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে আবার পাল্টা প্রশ্ন করা হচ্ছে। তারা তাদের ফেসবুক পেজ সহ জাহাঙ্গীর কবির নানকের বক্তব্য শুনেছি আমরা, বলছে যে এটা দুর্বল স্ক্রিপ্ট।
কি এমন নথি গোপন করার প্রয়োজন হলো যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হলো, এটি প্রশ্ন করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ বলছে, মানে জাহাঙ্গীর কবির নানকের বক্তব্য শুনছিলাম, তিনি বলছেন যে সিসিটিভি, নাইট ভিশন ক্যামেরা এগুলো আছে সচিবালয়ে, সেগুলোর ফুটেজ প্রকাশ করা হোক, তদন্ত কমিটি কেন গঠন করে বাতিল করা হোক হলো সেই স্বচ্ছতার জায়গায় তিনিও প্রশ্ন তুলছেন। তিনি প্রশ্ন তুলছেন যে ওই ফায়ার ফাইটার যিনি মারা গেছেন তিনি কি এমন কোনো গোপন তথ্য জেনে গিয়েছিলেন যে তাকে মেরে ফেলার প্রয়োজন হলো? এরকম নানান রকম প্রশ্ন এখন তারাই তুলছেন যাদের দিকে অভিযোগের আঙুলটা যাচ্ছে। এটিকে আপনি কিভাবে দেখছেন মাসুদ কামাল? প্রথমত জাহাঙ্গীর কবির নানকের এই বক্তব্য আমি কোনো পাত্তা দিই না, আমি কোনো গুরুত্ব দিই না। এই লোক কে? এই লোক কে? এই লোক আছে দেশে? এই বিদেশে বসে বসে এই সমস্ত ডায়লগ বাজির কোনো মানে হয় না। উনি যে কথাগুলি বলেছেন পুরো 19 মিনিট আমার আজকে জীবন থেকে নষ্ট হয়েছে ভাই। 19 মিনিট ধরে সে কথা বলেছে, আমার জীবনের আমার এই 19 মিনিটের দুঃখে আমি বাঁচি না। কি কেন শুনলাম এই লোকের কথা? সে কি বলছে? ওরা আলাপ দেন, আমি আমার আলাপ করি। যে আলাপগুলো আপনি একটু আগে বললেন যে সরকার চাইলে সবকিছু করতে পারে, আমি এই প্রসঙ্গটা বলি। দেখেন, প্রত্যেকটা মানুষই চাইলে সবকিছু করতে পারে, আমিও করতে পারি। আমি ইচ্ছা করলো আমি এটা করলাম অথবা করলাম, কিন্তু সবচেয়ে কম করতে পারে সরকার। কারণ সরকারকে প্রত্যেকটা কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হয়। আমার কিন্তু প্রত্যেকটা কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হয় না। আমি যদি ঘরের মধ্যে একা থাকি আমার কারো কাছে জবাবদিহি করতে হয় না। আমি যদি ফ্যামিলির সঙ্গে বলি তাহলে আমার ফ্যামিলি মেম্বারদের কাছে জবাবদিহি করতে হয়, আর কারো কাছে করতে হয় না। আমি যদি রিক্সাওয়ালার সঙ্গে দুর্ব্যবহার করি আমার রিক্সাওয়ালার কাছে জবাবদিহি করতে হয়, আর কারো কাছে করতে হয় না। কিন্তু সরকারের প্রত্যেকটা কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হয়, এবং এই জবাবদিহি করতে তারা রাজি বলেই তারা সরকারে যে বসেছে। তাদেরকে হাতে পায়ে যারা বসে নেই। ডক্টর ইউনূসকে আমি পায়ে ধরি নাই যে আপনি সেখানে বসেন আর বসে বসে এই সমস্ত আবল তাবল কাজ করেন, এটা আমি বলি নাই। উনি নিজেই দায়িত্ব নিয়েছেন যে এই কাজটা আমি করবো এবং আপনাদের কাছে আমি জবাবদিহি করবো। এই জন্য উনি বলেছেন আপনারা মন খুলে আমার সমালোচনা করেন। এইটা বলেছেন, প্রথমে খুব খুশি হয়েছিলাম, পরে দেখি কি সমালোচনা করে সে শুনে না, পাত্তা দেয় না। তাহলে এই সমালোচনা মানে কি ভাই? আমি সমালোচনা কেন করতেছি? যে আপনি এই কাজটা ঠিক করছেন না, এটা আপনাকে আমি শোনাচ্ছি, আমি দূরের থেকে দেখছি আপনি কাজটা ঠিক করছেন না, আপনি আপনাকে সংশোধন করবেন। উনি বোধহয় সিদ্ধান্ত নিছেন এই কথা বলার পরে আমি ঘুমের ওষুধ খাবো, আমি কারোরটা শুনবো না, দেখবো না, আমার যা ইচ্ছে ঘুমের থেকে ওইটা আমি তোমার এটা করো, আবার ঘুমাই করবো। উনি ওই লাইনে গেছেন। এটা একটা আধুনিক লাইন হতে পারে। বিষয়টা হলো কি যে আওয়ামী লীগের উপরে যে অভিযোগটা ওনারা দিয়েছেন, দিতেই পারেন। এই অভিযোগ আমরা আগে গভর্নমেন্ট আমলে দেখছি। মানুষের ঘরে আগুন লাগলো বলে আগুন সন্ত্রাস বলছেন আওয়ামী লীগ আমলে। কিছুটা আগুন ধরলে আগুন সন্ত্রাস, আপনি দিয়া সালায় কাঠি জ্বালাবেন আগুন সন্ত্রাস, ওটা জামাত করতেছে বলছেন তো ভাই। এখন এরা ওই লাইনে গেছে, মানে স্কুলিংটা চেঞ্জ হয় নাই, বুঝছেন? মানে আমি আগে বললাম মাটির সমস্যা, মাটির দোষ ভাই। এই মাটিতে যারা এভাবে পলিটিক্স করে তারা বোধহয় এই লাইনে চিন্তা করে। ওই একই স্কুলিং এর মতো আছে, একই টিচার, একই ক্লাসরুম, যে যা কিছুই হোক ওই কেষ্টপাটাই চল। আওয়ামী লীগ আমলে পরিবর্তন হয়েছে, জামাতের আগুন ধরেছে, জামাতের আগুন সন্ত্রাস। বিএনপির আমলে কি হবে জানি না এখন পর্যন্ত। আর এদের আমলে কিছু বললে পরে ফ্যাসিবাদের দোষর, কিছু বললে পরে ফ্যাসিবাদের দোষর। আপনি কিছু বলবেন ফ্যাসিবাদের দোষর বলে দিবে, বলতে তো ভাই পয়সা লাগে না। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো একটা সমাজের সুস্থতার পরিচয় বহন করে না। তুষার ভাই ডাক্তার মানুষ, উনি সুস্থতা আবার কি ভালো বুঝে, কিন্তু আমার কাছে মনে হয় এইটা সুস্থতার পরিচয় বহন করে না। আমরা এই অবস্থায় আছি, একজন এই অসুস্থ লোকজন পুরো সমাজকে সুস্থ করতে চায়। জামু কই? এই দুঃখ কোথায় রাখবো? ভাই তুমি পারো নাই, এটা হলো বটম লাইন। তোমার কাছে ক্ষমতা দিয়েছি, তোমার কাছে পুলিশ, তোমার কাছে সমস্ত কিছু, তোমার কাছে ফায়ার সার্ভিস, সব তোমার কাছে। তুমি দোষ দাও কার কাছে? যে পড়াই গেছে। হইল কিছু ভাই? আওয়ামী লীগের একজন লোককে, আওয়ামী লীগের একজন লিডারকে তো আপনি তাবিজ বানানোর জন্য পাবেন না। যদি কোনো ফকির আপনাকে বলে যে আওয়ামী লীগের একজন নেতার করে আঙ্গুল ভেজানো পানি খেলে তোমার রোগ ভালো হবে, আপনার ভাই বিনা চিকিৎসা মারা যাবেন, তখন ওই লোককে পাবেন না খুঁজে আপনি। দেশে তো আওয়ামী লীগের কেউ নাই, তো তাদের উপরে দায় চাপাচ্ছেন। ভাই এই ছায়ার সঙ্গে যুদ্ধ করে আপনি জয় হতে পারবেন না, বরঞ্চ আপনি নিজে ক্লান্ত হবেন, সাধারণ মানুষকে আপনি ক্লান্ত করবেন এবং বিরক্ত করবেন। সাধারণ মানুষের বিরক্তি কিন্তু ভয়ঙ্কর জিনিস, এটা শেখ হাসিনা টের পাওয়ার কথা। ওই লাইনে যায় না, আপনি পারেন নাই।
কেন পারেন? আমি একটা সিম্পল উদাহরণ দেবো, চাই একটা উদাহরণ দেবো আপনাকে। 24 তারিখ শেষ অফিস হচ্ছে, 24 তারিখ বিকাল 5টায়, তারপরে সারা রাত আর অফিস হয় নাই, সচিবালয় বন্ধ। 25 তারিখ সারাদিন সচিবালয় বন্ধ। 25 তারিখ দিবাগত রাত 1:30টার সময় আগুন ধরছে, লম্বা একটা বিল্ডিং এর দুই পাশে দুইটা আগুন। ভাই ঘটনাটা কি? এখন একটা ভাগ্যিস কুকুর মারা গেছে, এখন কুকুর নিয়ে আপনাকে থিওরি দিতে পারেন যে কুকুরের লেজের মধ্যে টাইম বোম লাগানো ছিল, কুকুর এখানে একটা ফুটাইছে, ওইখানে যায় একটা ফুটাইছে, তাও হয় না, কারণ এখানে ফুটলে সেই মরে যাবো, তো ওইখানে কেমনে গেল? তাহলে কি কবুতর ফর্মুলা নেন যে কবুতরের পায়ের মধ্যে আগে যেরকম চিঠি বানাই যেত, যাও পাখি বলো তারে, সেও কি কবুতরের মধ্যে টাইম বোম নিয়ে গেছে? কি ভাই আপনারা ব্যর্থ। কিভাবে করছেন এটা আপনি সিদ্ধান্ত নেন, কিন্তু জনগণের কাছে আপনার কাছে জবাবদিহি করতে হবে, জনগণের কাছে আপনাকে ব্যাখ্যা দিতে হবে। যদি শর্ট সার্কিট হয়, একই বিল্ডিং এর দুই জায়গায় একই সঙ্গে শর্ট সার্কিট এরকম ভাবে হয় না, তাহলে এক জায়গায় হতো। আপনি ব্যাখ্যা দিতে পারবেন না, ব্যাখ্যা দিতে পারলে এখন আপনারা গবেষণায় বসছেন যে কি অজুহাত দিব আমি, এভাবে হয় না রে ভাই। আর অজুহাত দিচ্ছেন কি? আমরা দুর্নীতি রহস্য উন্মোচন করছিলাম, সেই দুর্নীতির নথিপত্র পুড়ে গেছে। ভাই আজকাল কি আর সব কি হার্ড পেপারে থাকে নাকি ভাই? বলেন আপনি, এর মধ্যে সফটওয়্যার সব আছে, আপনার গভর্নমেন্টের একটা ডাটাবেজ আছে, সার্ভার আছে, সবই তো আছে। কি করছে? কিন্তু এটা তো অযোগ্যতা প্রমাণ হচ্ছে আপনাদের। আপনি বলবেন যে না আমাদের সচিবালয়ে স্বৈরাচারের দোষরা লুকিয়ে ছিল, তো তাদের আপনি পারলেন না কেন? স্বৈরাচার আজকে 5 মাস হয়ে গেছে, 5 মাসের মাথায় এসে আপনি স্বৈরাচারের দোষরদের বের করতে পারলেন না, এটাও তো আপনার ব্যর্থতা। পারেন নাই কেন? শুরু থেকে তো বলতেছি, তুষার ভাই শুনছেন কিনা আমি যাই না, আমি কিন্তু শুরুর দিন থেকেই বলতেছি যে স্বৈরাচারের আমলা দিয়া গণ অভ্যুত্থানের সরকার চলতে পারে না, এটা আমি শুরুর দিন থেকে বলতেছি। বহুজন আমার মতো অনেকে বলছে, এইটা কোনো রকেট সায়েন্স না যে আমি ছাড়া কেউ জানে না, সবাই জানে, সবাই বলতেছে। করেন নাই কেন? করেন নাই কেন? তাহলে মাসুদ কামাল একটা বেসিক প্রশ্ন একটু করি, যে তাহলে এই আমলা কোথা থেকে আসবে? মানে আমলা তো যারা কাজ করছেন দীর্ঘদিন ধরে আমলা হয়েছেন তারাই তো আছেন, আমলা কি ইম্পোর্ট করা সম্ভব? ইম্পোর্ট করতে কে বলছে? মানে কোথা থেকে আসবে? না আমি তো ইম্পোর্ট করতে বলি নাই রে ভাই। প্রথমত হলো এদেরকে আপনি সংশোধনটা কিভাবে করবেন। আমি একটা সিম্পল জিনিস বলি, প্রথম দিন এসে যদি আপনি সমস্ত শোনেন, বাংলাদেশে আমলাতন্ত্রে প্রমোশন পায় কিন্তু জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত হইতে পারে, তার মধ্যে অনেক পলিটিসাইজ হয়, অনেক অসুবিধা নাই। জয়েন্ট সেক্রেটারি পরে অ্যাডিশনাল সেক্রেটারি কেউ হয়ে যায়, কিন্তু রাজনৈতিক বিবেচনা ছাড়া সচিব হওয়ার ইতিহাস নাই। পলিটিক্যাল গভর্নমেন্টরা বলে রাজনৈতিক বিবেচনা ছাড়া সচিব হইতে পারে না কেউ। আপনি যদি প্রথম দিন এসেই সকল সচিবকে বাদ দিয়ে দিতেন, সিম্পলি একটা অর্ডারে সব সচিব বাদ, এডিশনাল সেক্রেটারি সচিবের দায়িত্ব নিত, পাশাপাশি কি হতো সমস্ত প্রশাসনে একটা মেসেজ যাইত। আর ওই সচিবরা কোথায় যেতেন? বাড়ি যাইত, মানে তারা চাকরি শেষ তাদের? অবশ্যই চাকরি শেষ, অর্থ চাকরিতে এমনি শেষ হয়ে যেত। এরা করছে তা না করিয়া ওগুলোর আবার অ্যাকশন করে। আবার পুরানো অবসর নিচে আজকে থেকে 10 বছর আগে, 10 বছর ধরে কোনো কাজ কামে নাই, বাড়িতে বসে নাতি নাতির সঙ্গে খেলাধুলা করে, ওগুলি ডাইকা ওদেরকে প্রমোশন দিয়ে দিয়ে সিনিয়র সচিব বানায়। ভাই এটা হইলো? আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি, আরেকটা উদাহরণ দিই, কিছু মনে করেন না। ধরেন আপনার বাসার গ্যারেজে একটা BMW গাড়ি আছে যেটা আপনি 10 বছর ধরে চালান না, আর আপনার বাসার সামনে সবসময় আপনাকে টয়টা গাড়ি চালান। কালকে আপনাকে চট্টগ্রাম যেতে হবে ঢাকা থেকে, আপনি কোনটা নিয়ে যাবেন ভাই? যে গাড়ি 10 বছর স্টার্ট দেয় ওটা নিয়ে যাবেন? গাড়ি দামি, কোনো সন্দেহ নাই, ওটা নিয়ে আপনি যাবেন না। ওই গাড়ি তো এই BMW তো 10 বছর ধরে স্টার্ট দেয় না, তাদের ডাইকে এনে বানাইছে সিনিয়র সচিব, বলে কি তুমি দেশ চালাবে, চালাচ্ছে দেশ। এক সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে। অলরেডি 3 বার সময় চেঞ্জ করছে, সময় বাড়াইছে অলরেডি 3 বার। এখন ফেব্রুয়ারিতে গেছে, প্রথম ছিল নভেম্বর, পরে ডিসেম্বর, এখন ফেব্রুয়ারি। ওটা এখন ওরা ফলো করতেছে সাগরণীকে, সাগরণী 118 বার পিছাইছে, তা আমিও পিছাই কিছুদিন। এইটাই পারেন না, নিজেদের সম্পদের হিসাব দিতে পারেন না, আর আপনি দেশ চালাই দিবেন না ভাই, এত সহজ। কি করছে এটা বলে শেষ করি, ছোট্ট একটা কথা। আর কি করছে
নিজেদের মহার্ঘবতা নিচ্ছে, সব সরকার কর্মচারী মহার্ঘবতা পাবে, কি এমন কাম করছে মহার্ঘবতা দিতে হবে। তারপরে কি ভূতাপেক্ষা ওই হবে, প্রমোশন হবে। যে যে একজন মনে করেন সে সহকারী সচিব হিসেবে রিটায়ারমেন্টে গেছে, তার এখন সচিব বানাইয়া তার পিছনে 42 কোটি টাকা খরচ করবে এককালীন, তারপরে প্রতি বছর দিবে 13 কোটি টাকা করে খরচ করবে। ভাই এই আন্দোলনে এই লোকগুলির কি কন্ট্রিবিউশন আছে আপনারা বলেন? অথচ এই টাকার অর্ধেক টাকা হলে পরে এই চোখের রোগী যেগুলো আছে যারা গুলি খাইছে সবার চিকিৎসা হয়ে যেত। ওদের চিকিৎসা নিয়ে কোনো আলোচনা নাই, ওদের কোনো কন্ট্রিবিউশন নাই। সব কন্ট্রিবিউশন হলো যারা নাকি আওয়ামী লীগ আমলে আর্লি রিটায়ারমেন্টে গেছে তাদেরকে এখন দায়িকাই না, তাদেরকে এককালীন ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আগামী সারা জীবন ধরে তাদেরকে সচিব হিসেবে অথবা যা যা প্রমোশন দিয়ে সেই হিসেবে পেনশন দেওয়া হবে। এইটা হলো জরুরি। কেন জরুরি? কারণ দেশ ওরা চালাচ্ছে, দেশ চালাচ্ছে আমরা, এই করাপ্ট এবং স্বার্থপর আমরা। তো তাই তো হবে। এবং আমি যদি বলি ভালো মতো খোঁজেন আপনি, এই আগুনের পিছনে এদেরও ভূমিকা থাকতে পারে। দুদিন আগে এরা তো মারামারি করছে, যদি বলি আপনি ফিরাবেন কেমন এরা? আপনারা আমি জাস্ট বলে দিলাম, আপনি নাকি মিথ্যা প্রমাণ করেন। সবচেয়ে বেশি আরাম হলো এদের মিথ্যা প্রমাণ করার জায়গাটা আমরা আসলে কখনো দেখি না। বহু